ধন্যবাদ চ্যানেল আইকে। তো যদি শুরু করি ঘটনাটা প্রথম থেকে, আমার হচ্ছে আমি যখন 5th ইয়ারে ছিলাম, 5th ইয়ারের শুরু থেকে আমি ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ পাই। ওদের প্রজেক্টটা ছিল হচ্ছে গ্লোবাল কাভারেজ অফ ওয়ার্ল্ডের টেলিস্ট্রোক সার্ভিসগুলো নিয়ে আর কি। আমি যদি খুব সহজ ভাষায় বোঝাতে চাই, টেলিস্ট্রোক বিষয়টা হচ্ছে এরকম যে আপনি দেখবেন স্ট্রোকের ক্ষেত্রে সবসময় ছোট যে হসপিটালগুলো আছে এই হসপিটালগুলোতে নিউরোলজিস্ট থাকে না, ঠিক আছে? এবং স্ট্রোকগুলো অনেক সময় হয় রাতের বেলা। তো প্রবলেম যেটা হয় এই ক্ষেত্রে পেশেন্টদের, যে তাদের হচ্ছে একটা হসপিটালে এসে দ্রুত তারা হচ্ছে থ্রোম্বোলাইসিস অথবা থ্রোম্বেক্টমির প্রয়োজন হয়, অর্থাৎ তার ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আর কি। সো তার যে ব্রেইনে রক্ত সাপ্লাই যে বন্ধ হয়ে গেছে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে একটা ক্লটের কারণে, এই ক্লটটাকে হয় আমরা ডিজলভ করে দিব ওষুধটা দিয়ে, অথবা তার এটা হচ্ছে আমরা ক্যাথেটারের মাধ্যমে বের করে নিয়ে আসবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট স্ট্রোক ওয়ার্ল্ড ওয়াইড। তো যেটা করা হয় এখন, যখন আপনি দেখবেন যে ছোট ছোট যে হসপিটালগুলো আছে বিদেশে, বা স্ট্রোক করলেও তো সবসময় একদম বড় হসপিটালে আসা সম্ভব না, যেহেতু আমাদের হচ্ছে 4.5 ঘন্টা এবং 3 ঘন্টার মধ্যে দিতে পারলে আরও ভালো। 3 থেকে 4.5 ঘন্টা, কোথাও কোথাও 6 ঘন্টা পর্যন্ত দিলে পেশেন্টের রেসপন্সটা ভালো পাওয়া যায় আর কি। তো এর মধ্যে প্রয়োজন পেশেন্টের একটা সিটি স্ক্যান সহ সে হসপিটালে চলে আসবে এবং তার একটা সিটি স্ক্যান থাকবে। তো এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু একটা মোটামুটি ঘর থেকে আসা, অ্যাম্বুলেন্স পাওয়া, তারপর সিটি স্ক্যান করা, মোটামুটি অনেক সময় চলে যায়। তো এই জন্য দেখা যায় যে বিশ্বে ওরা হচ্ছে টেলিস্ট্রোকের যে সার্ভিসটা, এটা অনেকটা এরকম যে একটা সেন্ট্রাল হসপিটাল থাকে, যে হসপিটালটা বড় একটা হাসপাতাল, সেখানে রাতেও অনকল একজন নিউরোলজিস্ট আছেন, এবং ছোট ছোট তার আন্ডারে অনেকগুলো হসপিটাল আছে। অনেকগুলোই যে সবসময় হতে হবে এরকম না, কখনো এরকমও হয় যে একটা হাব, বড় হসপিটালগুলোকে হাব হসপিটাল বলা হয়, ছোটগুলো স্পোক। এটা একটা কমন মডেল আর কি। এছাড়াও আরও অনেকগুলো মডেল আছে টেলিস্ট্রোক সার্ভিসের। তো বড় হসপিটালের নিউরোলজিস্টের সাথে ছোট হসপিটালের যিনি ডক্টর আছে উনি হচ্ছে কনসাল্ট করবেন, যিনি নন নিউরোলজিস্ট, এবং এই কনসাল্টের মাধ্যমে উনি ডিসিশন নেবেন তার সিটি স্ক্যানটা এবং অন্যান্য রিপোর্টগুলো শো করে যে এই পেশেন্টের থ্রোম্বোলাইসিস প্রয়োজন, নাকি তাকে ইমিডিয়েট এই হসপিটাল থেকে আমরা পাঠিয়ে দেবো বড় হসপিটালে, সেখানে তার পরবর্তী চিকিৎসা চলবে, যেটা মেকানিক্যাল থ্রোম্বেক্টমি, যেটা হয়তো ছোট হসপিটালটায় পসিবল না। তো এই যে হাইপার অ্যাকিউট ফেজে টেলিস্ট্রোক সার্ভিস ওয়ার্ল্ডে কেমন আছে, কোথায় কোথায় নেই, কেন নেই, সে জায়গাগুলো থাকার বা পরবর্তীতে আসার পসিবিলিটিটা কীরকম, সম্ভাবনা কীরকম, এই বিষয়টা আমরা হচ্ছে আমাদের গবেষণায় দেখেছিলাম। এটা ছিল একটা গবেষণা। এটারই আরেকটা পেপার আছে আমাদের, সেখানে আমরা ডিটেলসে গিয়েছি যে আর কি কি ওয়ে আছে, বা তাদের কার্যপ্রণালীটা কেমন আসলে, যে তারা কি কি ডাটা নিচ্ছে সেখান থেকে, শুধু পেশেন্টের আউটকাম না, লাইক ওদের কাজকর্মগুলো কীভাবে হচ্ছে। যেমন কোনো কোনো জায়গায় ওদের হচ্ছে একটা কম্পিউটারাইজ সিস্টেম আছে যেখানে অটোমেটিক্যালি পেশেন্টের ডেটা চলে যাচ্ছে। ইউএসএতে আমরা দেখেছি এমন ব্যবস্থা আছে। এটা অবভিয়াসলি আমাদের দেশের জন্য সম্ভব না, যে ওদের একটা রোবট, এখানে ডাক্তারকে করতে হয় না, ওদের একটা রোবট ক্যামেরা সহ মুভ করে পেশেন্টের কাছে চলে আসে, সে একে একে হেঁটে যায়, গিয়ে পেশেন্টের ছবি সহ তার সিটি স্ক্যান রিপোর্টগুলো অন্য একটা হসপিটালের ডক্টরের কাছে চলে যায় রিপোর্টগুলো। এরকম একটা সিস্টেম আছে ওদের। এছাড়াও রেডিওলজির একটা ট্রান্সফারের সিস্টেম আছে, প্যাক্স একটা ইমেজিং সিস্টেম, ডাইকম একটা সিস্টেম, এরকম বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ওরা হচ্ছে এই পেশেন্টের যে ফাইলপত্রগুলো আছে এবং তার বিশেষ করে সিটি স্ক্যানের যে ইমেজগুলো, এগুলো বড় হসপিটালে নিউরোলজিস্টকে পাঠিয়ে থাকে। এছাড়াও আমরা দেখেছি যে জাপানে এবং ইন্ডিয়াতে এরকম কয়েকটা জায়গায় ওরা টেলিস্ট্রোক সার্ভিস ডেভেলপ করেছে, এবং ওরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কাজ করেছে, এবং সেটারও আমরা রেজাল্টটা দেখার চেষ্টা করেছি যে সেখানে কয়জন পেশেন্টকে আসলে তারা স্ট্রোকের পরবর্তীতে থ্রোম্বোলাইসিস করতে পেরেছে এবং কয়জনের রেজাল্ট ভালো হয়েছে, তাদের মধ্যে কোনো পেশেন্ট মারা গিয়েছে কিনা, এই বিষয়গুলো ছিল আমাদের গবেষণার অংশ। গবেষণার বিশেষত্বটা এখানেই যে আমরা হচ্ছে ফোকাস করেছি টেলিস্ট্রোকটা হাইপার অ্যাকিউট স্ট্রোক সার্ভিসে কি পরিমাণ আছে। এটা ছাড়াও টেলিস্ট্রোক মানে এর আগে যে গবেষণাগুলো হতো সেটা হচ্ছে ইন জেনারেল সব টেলিস্ট্রোককেই ধারণ করেছিল। যেমন স্ট্রোকের পরবর্তীতে আপনারা দেখেছেন যে স্ট্রোকের অনেক দিন ফিজিওথেরাপি দিতে হয় এবং এরকম কাজগুলো আছে। তো অন্যান্য রিসার্চগুলো ওগুলোকে একটা জেনারেল আইডিয়াতে ধরেছিল। আমাদের মূল টার্গেটটা ছিল হাইপার অ্যাকিউট ফেজ, অর্থাৎ স্ট্রোকের পেশেন্টটা একদম যে সময় তাকে আমরা চিকিৎসা করতে পারবো, এই যে 4.5 থেকে 6 ঘন্টার মধ্যে, এই সময়ের চিকিৎসাটা টেলিস্ট্রোক সার্ভিসের মাধ্যমে তারা পাচ্ছে কোন কোন দেশে, এই জায়গাটা।